চিন্ময় প্রভু প্রধানমন্ত্রী। হ্যাঁ, তাহলে মায়ানমারটা একটু আক্রমণ করে দেখিয়ে দিন তো। আপনাদের তো কত যুদ্ধ বিমান টিমান আছে, ওরা তো মোল্লাই মার খাচ্ছে, বেধড়ক পিটিয়ে মোল্লাগুলো কখন ঢুকিয়ে দিয়েছে। তবে বেধড়ক পিটিয়ে একটু মায়ানমারকে সোজা করে দিন তো, দেখবো কত বাপের বেটা। কেউ বলছে হাত দিয়ে টিপে দেবো, কেউ বলছে কুত্তা পাঠিয়ে দেবো, কটা কুত্তা পাঠিয়ে দেবো ঠিক হয়ে যাবে। আবার ওই ওই মানে এর দিকে ওই মালদার দিকে লোকেরা মোল্লাগুলো বলছে 15 মিনিট তো ছেড়ে দিন তো, বাংলাদেশ থেকে বেরো দিয়ে চলে যাবে। আচ্ছা মৌলানা ভাই, ওরা বলছে 15 মিনিট, এখন আপনারা বলছেন 4 দিন, কোনটা সত্যি ভাই? না কথা নাকি শুনলাম নাকি বলেছেন ওই রবীন্দ্র বাবুর সাথে নাকি কথা বলেছে শুনলাম, তাকে তো অনেক আটকাচ্ছিল। আমি জানি না, আমি খবরের কাছে আমি আজকাল না বাংলা টাংলা দেখতে চাই না, দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে জামিন হচ্ছে না মানে কি? আমি চিন্ময় প্রভুকে বলি আপনি নার্ভাস হবেন না, ওনাকে বিখ্যাত করা হচ্ছে, মানে পরবর্তীকালে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা যায় কি? চিন্ময় প্রভুকে। চিন্ময় প্রভু প্রধানমন্ত্রী, হ্যাঁ বিখ্যাত হয়েছে, ভারত বলে দেবে চিন্ময় প্রভুকে প্রধানমন্ত্রী কর, এমনি কেউ ডোনাল্ড ট্রাম্প মেনে নেবে? ডোনাল্ড ট্রাম্প আর ভারত চাইলেই তো হয়ে গেল চিন্ময় প্রভু প্রধানমন্ত্রী। চিন্ময় প্রভুকে প্রধানমন্ত্রী করার জন্য তার টিআরপি বানানো হচ্ছে। চিন্ময় প্রভুটা কি সংকট বাংলাদেশে বলুন তো? যে দেশের মানুষ খেতে পাচ্ছে না, যেখানে অগ্নিমূল্য হয়েছে, যেখানে মুদ্রাস্ফীতি করছে, মুদ্রাস্ফীতি ওই কোথায় একটা গান ছিল না, কোথায় মুদ্রাস্ফীতি হয়েছে আর কি, তো সেই মুদ্রাস্ফীতি হয়ে যাক, মানুষ খেতে না পেয়ে মরে যাক, দেশের শ্রীবৃদ্ধি ধ্বংস হয়ে যাক, জিডিপি পার ক্যাপিটা ধ্বংস হয়ে যাক, বস্ত্রশিল্প ভেঙে চুরমার হয়ে যাক, শুধু চিন্ময় প্রভু তোমাকে চাই, তোমাকে জেলের মধ্যে চাই, তোমার মুক্তি নাই নাই নাই, সিংহাসনে বসাতে চাই। পাশে আছে ডোনাল্ড ট্রাম্প আর ভারতীয় ভাই। স্যার মিছিল বেরোলেই বোমা হুমকি, হেফাজতে ইসলামের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে মিছিলে হুমকি, মিছিল করলে একদম বোমা মারা হবে। আচ্ছা দেখো, তুমি কোথাকার কে একটা পৌলমী, আমি কোথাকার কে একটা বাচ্চা ছেলে মাসুম, যে তুমি একটা বুম নিয়ে আমার ঘরে এসে এই সন্ধ্যেবেলাতেই বকবক করছো, কে না কি বলেছে বুম মারো, তাহলে তাদের টিআরপিটা কি হারে বেড়েছে, কেন তারা এটা বলবে না? তুমি বলো, এই যে তিলোত্তমা করে কিছু লোক হুক্কা হুয়া করলো, যারা হুক্কা হুয়া করলো আমি তাদেরকে প্রথম তো চিটিংবাজ বলেছিলাম। আই এম দ্য ফার্স্ট পার্সন, সিঙ্গুলার নাম্বার নয়, ফার্স্ট পার্সন। আমি প্রথম বলেছিলাম এগুলো ফ্রড, এগুলো ব্যবসা চলছে, এটা নোংরামি চলছে, এটা নষ্টমি চলছে, তিলোত্তমার ন্যায় পাবার জন্য নয়, নিজেদের ন্যায়ের জন্য, নিজেদের টিআরপি বৃদ্ধির জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য। আমি তো প্রথম বলেছিলাম, আমিই বলছি। আজকে তো ধরা পড়লো ওই নাইয়া আশফাকুল্লাহ নাইয়া এসমর ভাইয়া জাল, তার লেখাটা জাল, এমবিবিএস এমএসটা এখনো করেনি, সে তার প্রচার চালাচ্ছে, প্রাইভেট প্র্যাকটিস করছে, মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী, চিটিংবাজ। কত কাজ পশ্চিমবঙ্গের আম জনগণকে মুরগি করা, কত কাজ, এই তো বকতে হচ্ছে আমাদেরকে। আমার বক্তব্য, বাংলাদেশে এখন যে ডক্টর শফিকুর রহমান ইসলামী যে বকছে, এখন দেখতে পাচ্ছি আমার টিভিতে চলছে, ও তো পুরো মানুষকে ক্যাচ করে নিয়েছে। ও আবার কি বলছে, বাংলাদেশে আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না, যারা বাংলাদেশকে ভালোবাসে তারাই আমাদের দেশের সম্পদ, হিন্দু মুসলিম এরকম কোনো তফাৎ আমরা চিনি না, কে হিন্দু কে মুসলিম আমরা ভাবতেই পারি না, এগুলো গোলগাল কথা আমাদের কোনো বলা হয়, কে সংখ্যাগুরু কে সংখ্যালঘু আমরা ভাবতেই পারি না, একই শব্দের প্রতিধ্বনি আমি এই ভারতেও শুনেছি। আসলে কি জানেন তো, সৎ স্বচ্ছ মানবতাবাদী মানুষ হচ্ছে সংখ্যালঘু, অসৎ অস্বচ্ছ ধান্দাবাজ নোংরা আবর্জনা সমাজে তারা হচ্ছে সংখ্যা গুরু। এইটা হচ্ছে মূল কথা। বাংলাদেশেও ঠিক তাই হচ্ছে, আমরা আমাদের সমাজে তাই দেখতে পাই। আমার প্রশ্ন হচ্ছে শেষ কোথায়, এর শেষ কোথায়? তো শেষ হতে হবে, চ্যাপ্টারটা ক্লোজ হতে হবে। দেশে তো আরো খবর আছে, এই বাংলার প্রচুর মানুষ অসহায়, অনেক অনেক খবর অন্ধকারে চলে যাচ্ছে। মিডিয়াগুলোকে 3 মাস 3.5 মাস ধরে পরে শুধু তিলোত্তমা 1 লাখ গ্রাস করে নিয়েছিল। সারাদিনে 12 ঘন্টার মধ্যে না বলেনি, 8 ঘন্টা ছিল তিলোত্তমা আর ওই 4-5টা ডাক্তার, 8 ঘন্টা। কি মহান কাজ করে দিয়েছে মিডিয়াগুলো। এরপরে সারা দিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা চলছে বাংলাদেশ 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 বাংলাদেশ। আমি একটু ইউনূস সাহেবকে বলি, এই ভারতে না অনেক সুখ দুঃখ মানুষের আছে,
সেই সুখ দুঃখ দেখাটা খুব দরকার। ভারতের অসহায় আর্ত পীড়িত কাজের মানুষ, উন্নয়ন অবনয়ন, চুরি চামারি নোংরামি বাটপারি, গঠনমূলক আলোচনা, সরকারকে পরামর্শ দেওয়া, সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এগুলো তো জরুরি। মিডিয়া তো এটাই কাজ। সেই কাজ না করে 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা শুধু বাংলাদেশ 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 চলছে না। এতে আসলে জাতীয় সম্পদের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। এটাকে বন্ধ করুন, চিন্ময়কে ছেড়ে দিন। চিন্ময়ের প্রভুর আর টিআরপি বাড়াবেন না, আপনি নিশ্চিত করে রেখে দিন। আপনার জায়গায় চিন্ময় প্রভু নিয়ে নেবে। 7% বলছেন তো, ওই 7% নিয়ে নেবে। এই আমেরিকা বলবে, যা বলবে তাই হবে। আমেরিকা যা বলবে না তাই হবে। আচ্ছা, ইউনূস, একটা প্রশ্ন রয়েছে যে কোথাও গিয়ে কেন ইউনূস সরকারের টার্গেট সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, এবং ইউনূসপন্থীদের তাত্ত্বিকরা বলছেন ইউনূসপন্থীদের দিবা স্বপ্ন দেখার খামতি নেই, কারণ ফের হাস্যকর আস্ফালন ইউনূসপন্থীদের। এবার একদম চাঁদ ধরার মতো শখ তারা প্রাক্তন পুলিশ অফিসারের। পশ্চিমবঙ্গ দখলের ফাঁকা আওয়াজ, উত্তর পূর্বের 7 সিস্টার দখলের কথা তারা বলছেন। সব দখল করে নেবে। তোমাদের ঘরের ওই মাচাতে যে লাউ কুমড়ো আছে ওটাও নিয়ে নেবে, এই খবর আছে। লাউ মানে কি ওদের খুব পছন্দ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে খুব পছন্দ করতে। বাংলাদেশের লাউয়ে খুব সংকট, সেই লাউটা তোমাদের মাচায় আছে, ওদের কাছে খবর আছে, ওরা লাউটা কেটে খেয়ে নেবে। আর কি বেঁচে সব। এখন আসল কথা বলি, চিন্ময় কৃষ্ণকে নিয়ে ভারত যে ওই করছে, যে ধর্ম হচ্ছে, এটাতে আদবে কাদের লাভ জানেন? ওখানকার মৌলবাদী ধান্দাবাজ ইসলামিক যারা উগ্রতা নিয়ে চলছে তাদের লাভ। তারা সংঘবদ্ধ হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে সংখ্যাগুরুদের যে ধর্মীয় আগ্রাসনের যে সাম্রাজ্যবাদ, যেটা, সেটাকে সংযত করা হচ্ছে, সেটাকে ঐক্যবদ্ধ করা। যত এইটা বাড়ছে তত তারা ঐক্যবদ্ধ হয়ে কার দিকে যাচ্ছে? ইউনূস সাহেবের দিকে যাচ্ছে। ইউনূস সাহেবের দিকে যাওয়াটাকে, এইভাবে যাওয়াটাকে কি আমেরিকা চাইছে? এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। যে মোল্লাতন্ত্রের নেতা তুমি হও, আর মোল্লাতন্ত্রকে এক করতে গেলে বিরোধী ধর্মীয় সংগঠনের একজন মাথাকে অত্যাচার করতে হবে। সেটা কি চিন্ময় কি প্রভু? সে প্রচুর হিন্দুকে এক কাজে করে দিয়েছিল, বড় বড় সভা করছিল চট্টগ্রামে, খুলনায়, রংপুর ইত্যাদি জায়গায়। প্রমাণিত হয়ে গেছিল তিনি বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধকরণে অনেকটাই সফল। তাই তাকে না গ্রেপ্তার করলে এলিমেলিকে তো গ্রেপ্তার করে লাভ নেই। তাকে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তার নিয়ে ছেড়ে দিতে পারে, তার বিচার আচার দ্রুত কমপ্লিট করে ছেড়ে দিতে পারে, ছাড়ছে না। অঙ্কটা এর অবস্থান। অঙ্কটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনূস সাহেবকে বলা হয়েছে এই উষ্ণতা, এই উগ্রতাকে রক্ষা করুন, এটাকে চালিয়ে যান আরো কিছুদিন। তাতে হবে কি, ভারতের কোণে, বাংলাদেশের কোণে কোণে যারা কিছুটা উদার, যারা কিছুটা অসাম্প্রদায়িক, তারা কোণঠাসা হয়ে যাবে। আর অনুদার এবং যার মধ্যে সাম্প্রদায়িকতার রক্তবীজ আছে, তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। তারা ঐক্যবদ্ধ হয়ে গেলে একটা টিম তৈরি হবে, ওই আফগানিস্তানের তালিবানদের মতো। বাংলাদেশের তালিবান মতবাদকে জাগ্রত করার জন্য মানুষের সাইকোলজিক্যালি এক্সপ্লয়েট দরকার। তার জন্য বিরোধী প্রতিপক্ষ একটা লাগবে, যে প্রতিপক্ষ হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের ঠিক অপোজিট। হিন্দুরা মুসলমানদের কাছে এই মুহূর্তে ওই অবস্থানে দাঁড়িয়ে আছে, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা নয়। খুব ঠান্ডা মাথায় বুঝুন, এই কাজটা করার জন্য চিন্ময় প্রভুকে ছাড়া যাবে না। না, এটা বলি, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার আগে এই মৌলানা মৌলবীর দল এইরকম গরম গরম কথা বলছিল কি? এটা বলছিল না, বলছিল না তো। এই গরম গরম কথাগুলো বলছে কবে? এই ভারতকে মেরে দেবো, একটা মোল্লা 10টা হিন্দুকে মেরে দেবে, ভারতের সেনাবাহিনী ঢুকে গেল, এই ঢুকে গেল, আর বাংলাদেশের যত মহিলা সবাইকে রেপ করে দিল। ভারত হচ্ছে নোংরা। 2024 সালে হচ্ছে বাংলাদেশের আসল স্বাধীনতা এবং ইসলামের বিজয়ের পতাকা উঠছে বাংলাদেশে। বিশাল লোক মিছিল করছে আরবি শব্দগুলো নিয়ে, যাতে বলা আছে ইসলামিক বিজয় সম্পন্ন হয়েছে, আমরা আজ মুক্ত। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়নি, 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই যে টোটাল এপিসোডটা, এই এপিসোডের অর্থ হচ্ছে বাংলাদেশকে ইসলামিকীকরণ করে সেখানে সংখ্যাগুরুদের রাজকে কায়েম করার নামে মুসলিম ধর্মান্ধতাকে প্রশ্রয় দিয়ে তাদের রাজকে কায়েম করা। তারা হয় অন্ধ, তারা যুক্তির ধার ধারে না, আর অযৌক্তিক ধর্মীয় মাদকতায় বিশ্বাসী বা ধর্মীয় মাদকতায় অন্ধ লোকদেরকে
এই সাম্রাজ্যবাদী দেশগুলো খুব সহজে ব্যবহার করতে পারে। পাকিস্তান যেটা করেছে এবং আফগানিস্তান ইতিমধ্যে যেটা করেছে, আমরা অন্যান্য দেশেও ঠিক তাই দেখেছি। এই সুশ্রুরিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস সুশ্রুরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কাজটা ইউনূস সাহেবের দলবলকে দিয়ে আমেরিকার মতো দেশ করাচ্ছে কিনা, এটাই লাখ টাকার প্রশ্ন। জানি না ট্রাম্প জানুয়ারিতে আসছেন, তিনি কি পলিসি নেবেন। আমি বারবার বলছি, তিনি যদি ঠিক উল্টো পলিসি নেন, তাহলে ভারতের সাথে ট্রাম্পের সখ্যতা নিয়ে ইউনূস সাহেবের বিতরণ নিশ্চিত, এবং চিন্ময় প্রভু মনে হচ্ছে ওখানকার মহানায়কের ভূমিকায় অবস্থিত হবে। উল্টো স্যার, আরো কাছাকাছি কোথাও গিয়ে দেখা গেল পাক এবং বাংলাদেশ সেনা একদিকে, যেমন পাকিস্তানের গোপন বৈঠকে বসেছে দুই দেশের সেনা আধিকারিক, কেন পাকিস্তানকেই ভরসা মোহাম্মদ ইউনূসের, সেই প্রশ্ন উঠছে। অপরদিকে পাকিস্তান নাকি বাংলাদেশকে বাঁচাবে, পরমাণু বোমাও দেবে। ইতিহাস ভুলে ভারত শত্রু, বন্ধু এখন মৌলবাদের পাকিস্তান, কি বলবেন? না না, শত্রু শত্রু আমার বন্ধু, শত্রু শত্রু আমার বন্ধু। তোমার সাথে আমার একবার ঝগড়া হয়েছিল 1971 সালে, তুমি পাকিস্তান আর আমি ভারত, ঝগড়া হয়েছিল, ঝগড়াঝাটি হয়েছিল আমাদের অনেক কিছু ইস্যু নিয়ে। আবার তোমার দলে আমার দেশে কিছু লোক ছিল যাদের রাজাকার বলা হয়। তো তৃতীয় একটা শক্তি, সে তোমাকে পরাস্ত করে আমাকে স্বাধীন করেছিল, বাঁচিয়ে দিয়েছিল। এখন কোনো কারণে মনে হচ্ছে তৃতীয় শক্তিটা আমার জন্য পাপের, আমার জন্য সমস্যা। তাহলে করতে হবে কি, তৃতীয় শক্তি শত্রু হচ্ছে পাকিস্তান, মানে তুমি। এবার আমাকে তাহলে সক্ষমতা তৈরি করতে হবে, যারা 30 লক্ষ বাংলাদেশিকে হত্যা করেছে, 4 লক্ষ বাংলাদেশির রবণীর ইজ্জতহানি করে, ধর্ষণ করে, খুন করে, 3 বা 4 বিতর্ক আছে, শেষ করে দিতে চেয়েছিল বাংলাদেশকে। ওই তৃতীয় শক্তি বাঁচিয়েছিল, তৃতীয় শক্তি ভারত। এই তো গল্প। এই জায়গাটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি যেটা মূল জায়গায় যাচ্ছি, বাংলাদেশের সমস্যাটাকে কারা জিইয়ে রাখতে চায়, এইটা হচ্ছে ধরতে হবে। হলুদ মিডিয়া, ভারতের মিডিয়া অতিরঞ্জিত করছে, মিথ্যে বলছে, বলছে তো। আমি শুধু বিনয়ের সাথে একটা কথা তাদের জিজ্ঞাসা করি, ইউনূস সরকারের যে উপদেষ্টা কি আলম সামথিং নাম, তিনি পরিষ্কার করে করেছেন, কনফেস করে বলেছেন যে 88টা দাঙ্গার মতো ঘটনা ঘটেছে, যেটা 88টা মামলা হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙানো, বিগ্রহ ভাঙা, ঘরদোর জ্বালিয়ে দেওয়া, অত্যাচার করা, এইটা নিয়ে 88টা মামলায় মোট গ্রেপ্তার করা হয়েছে 70 জন। কেউ কেউ বলছে না 88 না, 1088, 1888, কেউ বলছে আর কি। মিথ্যে কথাটা আমি মিথ্যেই ধরছি, আমি ধরলাম ওটাই সত্য। কোনটা? 88টাই সত্য। আচ্ছা, 88টা মামলা দাঙ্গার মামলা, খুন খারাপির মামলা। আচ্ছা, কেউ খুন খারাপি দাঙ্গা একজন করতে আসে? আসলে তো টিম, খুব ঠান্ডা মাথা বছর 50 জনের টিম হতে পারে, 100 জনের টিম হতে পারে, 1000 জনের, 10,000 জনের টিম হতে পারে। তো সেই 10,000 জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর 88টা মামলায় 70 জন ধরা পড়েছে, মানে কিছু কিছু মামলা কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঠান্ডা মাথায় গ্রেপ্তারের রেশিওটা বুঝুন, বিজ্ঞানটা দেখুন, বিজ্ঞান। অর্থাৎ কোন কোন মামলায় যেখানে শত শত লোক যুক্ত, একটা লোক গ্রেপ্তার হয়নি। আর কোন কোন মামলায় যেখানে শত শত যুক্ত, একজন হয়তো গ্রেপ্তার হয়েছে, এবং গ্রেপ্তার হয়ে কারো বিচার সম্পূর্ণ হয়নি, কারো ফাঁসি নয়, কারো দ্বীপান্তর নয়, কারো দীর্ঘমেয়াদী জেল বা শাস্তি ঘোষণা হয়নি, জাস্ট গ্রেপ্তার করা রাখা। আমাদের এখানে যেমন 20 কোটি 30 কোটি চুরি করে কিছুদিনের জন্য ওই জেলের মধ্যে ঢুকে ইলিশ মাছ খায়, আর খাসির মাংস খেয়ে আড্ডা দিয়ে আবার ওই পার্থ পিতার মতো 100% লাভ 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 করে মজা মস্তি করে বেরিয়ে আসে। ওখানে কদিন পরে অতদিন থাকবে না বাবা, অত ধৈর্য নেই। এখানে তো 2 বছর ছিল, বেশি ছিল, টুক করে বেরিয়ে আসে। আচ্ছা, প্রশ্ন উঠছে তাহলে তাহলে না সদিচ্ছা। তাহলে ইউনূস সাহেব, আপনার কাছে, আপনি তো নোবেল প্রাইজ পেয়েছেন, আর আমি পদ্মশ্রী অরি ভারতবর্ষে, আপনার প্রচুর, কেন আমার কম জ্ঞান ধরুন, মানে নোবেলটা একটু বলো তো। শত্রুদের দ্বারা পেয়েছে বলে শুনেছি, যাই পেয়েছে তো দিয়েছে। আপনার সাথে আমি একটু জ্ঞানের প্রতিযোগী দিয়ে যাচ্ছি। 88টা মামলায় কি 70 জনকে মাত্র ধরা যায়? আর 70 জনকে যদি ধরাই হয়, আপনি বলছেন 70 জনকে ধরা হয়েছে, তাহলে কি ঠিক ধরা হয়েছে? আপনি কি অপরাধীদের ঠিক শাস্তি দিচ্ছেন, নাকি শাস্তি দেওয়ার ওরা সদিচ্ছা আছে? এখান থেকে তো পরিষ্কার আপনারা যেটা করছেন, আপনারা যেটা বলছেন, আমরা বলছি না কিন্তু, আমরা বলছি ওই হামলার ঘটনা ঘটেছে, ওই মামলার ঘটনা ঘটেছে 1888, তারও বেশি। আপনি বলছেন শুধু 88, তাই আবার বিল করছি 70 জনকে গ্রেপ্তার করলেন কেন? এত বড় ঘটনাগুলোতে মাত্র 70 জন গ্রেপ্তার হবে?
মানে এক একটা মামলায় মাত্র একজন উত্তরটা দিন, আবার কোন কোন মামলায় একজনও গ্রেপ্তার হয়নি। ওই তো হিসাব তো বলছে 88 ইকুয়াল টু 70 হয়, 88 একটা মামলায় 88 গ্রেপ্তার করতে পারে, তা পাই। আমি পরিষ্কার বলছি, আপনি অপরাধীদের বাঁচাচ্ছেন। ও আপনাদের ইসলাম ধর্মেরও আছে নাকি? মানে আমাদের ইসলাম ধর্ম আলাদা, যারা মুক্ত মনা ইসলাম ধর্ম তাদের ধর্মটা হচ্ছে আলাদা, এরকম আছে নাকি? প্রচুর অত্যাচার করলে কাউকে গ্রেপ্তার করা যাবে না, অপরাধীদের শাস্তি দেওয়া যাবে না। বাংলাদেশে কি নিয়মটা আলাদা হয়েছে যে ধর্ষণ করলে রজম করা, পাথর দিয়ে মেরে দিতে হবে ইসলাম মতে? আপনারা তো সেকুলার থেকে ইসলামিক কান্ডিতে যাচ্ছেন, চলে যান না, ধরে নিন না, এখনই ইসলামিক কান্ডি করে দিন। করে যারা অপরাধ করেছে, খুন করেছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কোরআনে লেখা আছে। তো অন্যের ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্যের ধর্মের বিগ্রহ ভেঙেছে, মন্দির ভেঙেছে, ইসলাম বিরোধী কাজ করেছে, আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদের সাজা দিন, তাদের খুন করুন, তাদেরকে জেলে ঢোকান, তাদেরকে নির্বাসন করুন, তাদের যাবজ্জীবন করুন। আর যারা ধর্ষণ করেছে অন্য ধর্মের রমণীদের বা নিজের ধর্ম রমণী হতে পারে, তাদের ইসলাম মতে পাথর দিয়ে মারা উচিত, হত্যা করা আনটিল ডেট। এটাকে বলো রচম। ইউনূস সাহেব, আপনি তো লেখাপড়া একটু শিখেছেন বলে আমি খবর পেয়েছি মাত্র। মানে আপনি ওই নিশ্চয়ই রফিকুল ইসলাম মাদানি, যাকে দিতে হবে পেদানি, রফিকুল ইসলাম মাদানির চেয়ে একটু ভালো শুনেছি আর কি, 1.5 ফুটি মৌলানা, হচ্ছে একটু ভালো, একটু আপগ্রেডেড শুনেছি আর কি, লোকে বলেছে, লোকে। আপনি নাকি ইংলিশে কথা কথা বলেন, আমেরিকা তো মাঝে মাঝে ভুল করে নাকি চলে যান। তো এইটুকুর উত্তর আপনি দিন তো। তাহলে আপনি শাস্তিটা কোথায় দিয়েছেন? নাকি হিন্দুদের মারা যাবে, মন্দির ভাঙা যাবে, বিগ্রহ ভাঙা যাবে, এইটার উত্তর আমি। স্যার, কার দমে এত উঠছে বাংলাদেশ? কারণ কোথাও গিয়ে কি ভারত বাংলাদেশ যদি যুদ্ধ হয়, টিকতে পারবে বাংলাদেশ? কি মনে হয়? কিচ্ছু পারবে না বাবা, আমি হাসি হাসি, অনেক লোক হাসছে, আমাকে আর হাসাবে না, আমি হাসলে লোক রেগে যাবে, এত লোক হাসছে কেন? 5টা দেশের ইন্টারনাল একটা সমস্যা, একটা আমেরিকা, একটা চীন, একটা ভারত, একটা পাকিস্তান, আর বাংলাদেশ। ভারত পাকিস্তানের আন্তর্জাতিক নীতি এবং চীন ও আমেরিকার পরস্পর বিরোধী নীতি, এইটা খুব পরিষ্কার করে বুঝতে হবে। চীনও বাংলাদেশে কন্ট্রোল চায়, আমেরিকাও বাংলাদেশে কন্ট্রোল চায়। ভেতরে ভেতরে অঙ্কটা কি করছে এটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। সেন্ট মার্টিন আর কক্সবাজার চীনে চলে গেছে, সেন্ট মার্টিনটা আমেরিকা অনেকদিন আগে চেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশের লোকদের একটু বলি, দাদা আপনাদের কত জ্ঞান, কত ক্ষমতা, ভারতের সাথে আর লড়বেন কেন? ভারতের লোক তো আপনাদের ধরে ধরে আপনাদের জাত ভাইকে মারেনি এভাবে, মানে বাংলাদেশে কি জাত ভাইকে মেরেছে নাকি? কিন্তু আপনার জাত ভাই মানে মোল্লা ভাই, যারা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল ব্রহ্মদেশে, মিয়ানমার বলে মায়ানমার বলে হাজারটা নাম, তারা ওই নাব নদীতে ধরছে, মারছে, কাটছে, ফেলে দিচ্ছে, ধরছে, মারছে, কাটছে, ফেলে দিচ্ছে, শত শত হাজার হাজার। তো ব্রহ্মদেশ মানে মায়ানমার এমন তো শক্তিশালী কোনো দেশ নয়, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী যতটুকু জানি, তারাই যে হাজার হাজার মুসলমানকে ধরে ধরে কেটে কেটে ফেলে দিচ্ছে। আবার সেই মুসলমান মানে যারা হচ্ছে রোহিঙ্গা বলা হয়, তারা যখন বাংলাদেশের ওই পুরো কক্সবাজারের অঞ্চল, আমি ওই দিকে গিয়েছিলাম একবার, বিরাট অঞ্চল জুড়ে তারা একটা বসতি করে তুলেছে, তাদেরকে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক টাকায় খাওয়াচ্ছে। হাসিনা তো খুব ঘাবড়ে গিয়েছিল, কতদিন খাবে রে ভাই? আচ্ছা, এই যে অত্যাচার করছে, এই মায়ানমারে যারা বাস করতে গিয়েছিল তারা অনেকটাই বাঙালি, তারা অনেকটা বাঙালি কালচারের রপ্ত ছিল, তারা একটা সময় বাংলাদেশ থেকে মায়ানমারে গিয়েছিল, তারা আপনার স্বজাতির লোক। তো তাদেরকে হাজার হাজার মেরে মেরে আপনাদের উপরে যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক শরণার্থী আইন মেনে নাকি আপনারা আপনারা ওই কক্সবাজার এই যে অঞ্চল, সামুদ্রিক অঞ্চলে পুরো নাফ নদী থেকে ওই আরেকটা কি টেকনাফ না কি আছে, টেকনাফ অঞ্চল, এই সমস্ত অঞ্চলে নাফ নদীতে কত লোক ডুবে মারা গেছে, দল বেঁধে আসতে গেছে, নৌকা ডুবে গেছে, সলিল সমাধি হয়েছে তো। আচ্ছা, এই যে অপরাধটা করছে, একটু মায়ানমারকে করতে দিতে পারেন না? মানে আপনাকে লড়তে গেলে তো একটা লেভেলে লড়তে হবে, ভারতবর্ষের সাথে তো লড়তে পারবেন না, সবাই জানে, সবাই হাসি ঠাট্টা করছে। একটু মায়ানমারকে পরাস্ত করে দিয়ে, মায়ানমারটা জয় করে দিয়ে বাংলাদেশ তো অভিযান শুরু করতে পারে। মানে আপনার লেভেলে যদি মায়ানমারটা পড়ে, মানে আমি বলছি ব্রহ্মদেশের কথা বলছি, হ্যাঁ, যেখানে রোহিঙ্গাদের মেরে মেরে আপনার দেশে পাঠানো হচ্ছে। তো এই অজুহাত, একটা অজুহাত আছে, তো সেই সংখ্যা তো শত শত না হাজার হাজার লাখ লাখ, সেই সংখ্যাটা বাংলাদেশের উপর আর্থিক চাপ তৈরি করছে, আপনারা তাও বলছেন। তাহলে মায়ানমারটা একটু আক্রমণ করে দেখিয়ে দিন তো, আপনাদের তো কত যুদ্ধ বিমান টিমান আছে, ওরা তো মোল্লাই মার খাচ্ছে, বেধড়ক পিটিয়ে মোল্লাগুলো কখন ঢুকিয়ে দিয়েছে, তো আপনি বেধড়ক পিটিয়ে একটু মায়ানমারকে সোজা করে দিন তো।
দেখবো কত বাপের বেটা ভারতের কথা বলতে গেলে লোক হাসবে, ঠাট্টা করে, মস্করা করবে। এটা কি জরুরি? কেউ বলছে হাত দিয়ে টিপে দেবো, কেউ বলছে কুত্তা পাঠিয়ে দেবো। কটা কুত্তা পাঠিয়ে দেবো ঠিক হয়ে যাবে। আবার ওই ওই মানে এর দিকে, ওই মালদার দিকে লোকেরা, মোল্লাগুলো বলছে 15 মিনিট তো ছেড়ে দিন, তো বাংলাদেশ থেকে বেরো দিয়ে চলে যাও। আচ্ছা মৌলানা ভাই, ওরা বলছে 15 মিনিট, এখন আপনারা বলছেন 4 দিন, কোনটা সত্যি ভাই? আর বলছে 4 দিনে কলকাতা দল করে দেবে, আর ওরা বলছে 15 মিনিট ছেড়ে দিলে গোটা বাংলাদেশকে ওই 15 কটা লোকই নাকি লুকি পরে ঠিক করে দেবে। তাহলে এগুলো তো পাগলামি। আপনাদের যদি প্রকৃত ক্ষমতা থেকে থাকে, একটু মায়ানমারের দিকে যান, একেবারে মায়ানমারকে কুপওয়াজ করে 4 দিন তো লাগবে না, আমাদের 1 দিন লাগবে। আপনাদের প্রচুর ক্ষমতা, করে দিন, আল্লাহ খুশি হবে। আপনাদের আল্লাহ, আপনাদের স্বতন্ত্র একজন আছে আল্লাহ, সে আল্লাহকে তো আপনি অন্য আল্লাহ বলে মনে করেন। ওই আল্লাহ তো কখনো অন্য ধর্মের লোকদের প্রত্যেক করতে বলেননি। আপনাদের মানে অন্য একটা আল্লাহর উপাসক মনে হচ্ছে, যেখানে এই ধরনের করা যায়। ইসলাম তো বলেনি, আল্লাহ বলেছে না, কোরআন বলেছে। দেখান কোথায় বলেছে, দেখান কোরআনটা। কোরআন অবমাননার দায়ে আপনাদেরকে বিচার হয় না বাংলাদেশে? কোরআনকে তো আপনারা ধরে 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 অবমাননা করছে। কোন দেশে নাকি কোরআনকে অসম্মান করেছে, কোথায় নাকি নবীকে অসম্মান করেছে, আমরা যাই তরবাল দিয়ে মেরে দেবো। আমার মনে হয় যারা স্বচ্ছ মুসলমান, কোরআন অবমাননার দায়ে, ইসলামের যে শান্তির বাণী সেটাকে অবমাননা করার দায়ে আপনাদের ইল্লাল্লাহ বলে তরবাল দিয়ে মেরে দেওয়া, তবে ইসলাম রক্ষা পাবে। ধন্যবাদ। প্রশ্ন আপনার কাছে একদম শেষে, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃহৎ সংখ্যার মানুষ, বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যার মানুষ এপার বাংলায় আসেন, পশ্চিম বাংলায় আসেন চিকিৎসার জন্য। এটা দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে। এখনো চিকিৎসার জন্য এখনই ভারতবর্ষেই ভরসা বাংলাদেশিদের। ভারত বাংলাদেশ সীমান্তে ধরা পড়লো সেই ছবি, এরপর ভারতকে শত্রু ভাববে মোহাম্মদ ইউনূস, কি বলবেন? দেখুন, আমাদের ইতিমধ্যে টন টন লরি লরি সব খাদ্যদ্রব্য চলে গেছে বাংলাদেশ থেকে। কিছু কিছু জিনিস বাংলাদেশ থেকে ভারতে এসছে। আমরা যতই চিৎকার চেঁচামেচি করি, ভারত সরকার কিন্তু এই লাইনটা কেটে দেয়নি, মানে লেনদেনের লাইন, ব্যবসাপত্রের লাইন বাংলাদেশের জন্য টিকে আছে। আমি কদিন আগে বাংলাদেশের ছেলেটি যে ভয় পাচ্ছিল ইন্টারভিউ দিতে, নাম সত্যজিৎ, প্রচন্ড ভয় পাচ্ছে, কাঁপছিল ভয়, তাই না? তো সেই ছেলেটাও তো বললো তোমাদেরকে যে জিনিসপত্রের দাম বিপুল হয়ে গেছে, বিপুল পরিমাণ ওখানে মুদ্রাস্ফীতি ফুটে গেছে অলরেডি। আমার বক্তব্য, এগুলো সব বন্ধ করলে হয়তো, এগুলো না করে কি করলে সমাধান আছে দেখুন না। হিন্দুরা মধ্যিখানে চলে এলো কেন? জরুরি ছিল না তো? আপনারা জানেন হিন্দুদেরকে ডিস্টার্ব করলে ভারতবর্ষ অ্যাকশন নেবে, ভারতবর্ষ নীরব থাকতে পারে না, আন্তর্জাতিক রুলস তাই বলে। তো আমার পরিষ্কার প্রশ্ন, এই জাতীয় কর্ম বন্ধ করুন, দ্রুততার সাথে শান্তি ফিরিয়ে আনুন, উপমহাদেশ সুস্থিতে এগিয়ে যাক, বাংলাদেশে একটা ভোটাভুটি করুন, একটা সরকারের হাতে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে নিয়োগ করে দিন। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো চালবাজি চলবে না। আর এই যারা বাংলাদেশকে স্বাধীন করলো, সেই আওয়ামী লীগ দল, সেই দলকে অত্যন্ত অত্যন্ত নির্ভীকভাবে এই ইলেকশনে যোগদান করতে দিন। আর শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের ভিডিও ভুয়ো বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরো বলছেন যে হিন্দুদের রক্ষা করা ভারত সরকারের দায়িত্ব, পশ্চিমবঙ্গ সরকার নয়, বাংলাদেশ ইস্যু দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখন কারা মার খাচ্ছে, একটু জোরে জোরেই বলছে, আর কি করবো। মার খাচ্ছে তো মূলত দাবি করা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের লোকেরা। এখন মাননীয় বলছে ভারত সরকার, বিজেপি জয় শ্রীরাম, তারা দেখবে। আমরা তো দেখবো দুধের গাইতে। যখন হাসিনার সময় প্রচুর দুধের গাই মার খাচ্ছিল, মানে ওই বিএনপি জামাত ইসলামী দুধের গাইরা মার খাচ্ছিল, তখন মাননীয় কিন্তু দুশ্চিন্তা হয়েছিল। তিনি বলেছিলেন ওপার বাংলার লোক যদি বর্ডার পেরিয়ে চলে আসে, আমরা আদর যত্ন করে রাখবো। তখন আদর যত্ন করার ব্যাপার ছিল। কিন্তু এখন তো জয় শ্রীরামরা দেখবে, হিন্দুরা আসছে না, মানে অত্যাচারিত, ব্যাপারটা এরকম আর কি। দিদি দেখবে কেন, দিদি সব দুধের গাইটার চাইবে, রসালাম চাইবে, ভোটটা তো একটু দেখতে হবে নাকি, দিদিকে তো মাথায় রাখতে হবে। আর দিল্লিকে কত সম্মান করে দিদি, দিল্লি সব দেখে দেবে। কিন্তু ওই জাকিরটা কি করছিল, ওই উত্তর চব্বিশ পরগনার জাকির, সে তো বলছিল যে সব বাংলাদেশ থেকে যারা যারা এসেছে তাদের আধার কার্ডগুলো করার দায়িত্ব জাকিরের। তো আপনাদের দলের তো তৃণমূলের নেতা, ও আধার কার্ডগুলো কাদের করে দেয় দিদি? দেখুন না, ওরা চলে এলো লুকিয়ে, বর্ডার সিকিউরিটি ফোর্স না হলে অন্যায় করেছে, ওরা দেখে না, কেন্দ্র সরকার, বিএসএফটা কেন্দ্র সরকার। তো যখন ভেতরে ঢুকে গেল,
তারপরে আপনাদের ওই জাকির, আপনাদের ওই পুলিশ, আপনাদের পার্টির ছোট বড় মেজ নেতা, ওরা যে আধার কার্ডে কত কথা বলে, কত কথা, ওটা আপনার মাথায় আছে না? ও আচ্ছা, মানে ওখান থেকে ঢুকে গেলে আপনারা ঘরে সুন্দর করে রাখো, ঢুকেই গেছে, বাবু শোনা এসো আমরা দুধ ভাত খাই, আর আমরা ইনশাল্লাহ বলে ভোট দিতে যাই। ধন্যবাদ।